এ পর্বে আমরা যুক্ত হতে চাই আমাদের বরিশাল কার্যালয়ে আমরা চলে যেতে চাই এখন টিভির সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, আপনার কাছে আলোচনায় ফিরবো। আপনার সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সিরাজুস সাদিক, আছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশালের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। আপনার মাধ্যমে এই দুইজনের কাছ থেকে কিছু মতামত, কিছু ভাবনা, তাদের চিন্তাভাবনা একটু জানতে চাই। আমরা ইসির অর্থহীন সংলাপ নিয়ে আজকে কথা বলেছি। নির্বাচন কমিশন যে কয়টি সংলাপের অংশগ্রহণ, যে কয়টি সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন, সেই কয়টি সংলাপে আসলে সেই অর্থে উপস্থিতি হচ্ছিল না এবং নির্বাচন কমিশন কোনো বিষয়বস্তু নির্ধারণ না করে এই সংলাপ ডেকেছে। এই সার্বিক বিষয়ে ওনাদের মতামত কি, পাশাপাশি আঞ্চলিক বাস্তবতায় নির্বাচনের গুরুত্ব কোথায় আছে, যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবেন সোহাগ। ধন্যবাদ আপনাকে। ইসির অর্থহীন সংলাপ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য বরিশাল স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, আমার বাম দিকে রয়েছেন সহযোগী অধ্যাপক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিরাজুস সাদিক। তো দুজনকেই স্বাগত। আমরা সিরাজুস সাদিক আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে ইসি কিন্তু একটা সংলাপের আয়োজন করছে, বিভিন্ন শ্রেণীর এবং পেশার মানুষের সাথে সংলাপ করছে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও সংলাপের আয়োজনের কথা আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, ইসি যে সংলাপটি করছে তার এজেন্ডা, এটি কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো এজেন্ডা নেই। তো সব কিছু মিলিয়ে এটি কতটা অর্থ বহন করছে, বর্তমান সময়ের গুরুত্ব কতটা আছে না আছে, সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। দেখুন, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন যে এখন সংলাপের আয়োজন করেছে, সংলাপটা ইলেকশন কমিশন থেকে আমরা কিন্তু সবাই বহুল প্রতীক্ষিত এবং আমরা সবাই চেয়েছি যে নতুন বাংলাদেশে সব কিছু আলোচনার ভিত্তিতে এবং সংলাপের ভিত্তিতে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের এই সংলাপে উপস্থিতির হার অর্ধেকের চেয়েও কম বা কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের পর্যায়ে। কিন্তু এইটা কেন? এটা তো খুব হতাশা ব্যঞ্জক যে অংশীজনরা কেন অংশগ্রহণ করছে না এই সময়ে। এখন আমরা যদি এর কারণগুলো বিশ্লেষণ করি, আমরা দুটো কারণ পেতে পারি। প্রথম কারণ হতে পারে যে সংলাপটা সময় মতো হচ্ছে কিনা। এই সংলাপটা আমরা জানি জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যানারে যে এখন সব রাজনৈতিক দলগুলো একটা আলোচনা চালিয়ে যাচ্ছে নির্বাচনী ব্যবস্থার ব্যাপারে, যে নির্বাচনী ব্যবস্থা কোন পথে নির্বাচনী ব্যবস্থা আমাদের হবে, যে আমরা পিআর পদ্ধতিতে যাব নাকি আমরা আমাদের যে প্রচলিত মেজরিটেরিয়ান সিস্টেম, এই সিস্টেমের আন্ডারে আমরা নির্বাচন করব। এটাও একটা কারণ হতে পারে যে মানুষের মনে এখন পর্যন্ত এই দ্বিধা এবং উদ্বিগ্ন রয়ে গেছে যে আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থা কীরকম হবে, আর সেই নির্বাচনী ব্যবস্থাটা কীরকম হবে সেটা জেনেই তারা ইলেকশন কমিশনকে কোনো মন্তব্য দিতে পারত। কারণ যে ইলেকশন কমিশন আমরা যতটা জানি আইন দিয়ে বাধা আছে, তারা ইলেকশন আয়োজন এবং ইলেকশন আয়োজন সংক্রান্ত বা নিরাপত্তা এই সকল সংক্রান্ত কাজে তাদের এরিয়া অফ কনসার্ন যেটা বলবো, তাদের এটুকুই এরিয়া অফ কনসার্ন। আর আমরা ভালো করেই বুঝতে পারি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনের পরে সবচেয়ে বড় যদি কেউ আপনার ভূমিকা পালন করতে হয়, সেটা করতে হবে রাজনৈতিক দলগুলোর। এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে আসতে পারে যে আমরা কোন নির্বাচনী পদ্ধতির মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করব, সেইটাই কিন্তু সবচেয়ে আসল ছিল। এবং স্টেক হোল্ডার যাদের নিয়ে নির্বাচন কমিশন আলোচনা করছে তারা হয়তো ওইটার দিকেই তাকিয়ে আছে যে জি। ধন্যবাদ। অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, আপনি একজন রাজনৈতিক দলেরও নেতা, আমরা জানি যে যুব দলের সাংগঠনিক সম্পাদক, একই সাথে আপনি বরিশালে অ্যাডভোকেটও রয়েছেন। তো আপনি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। আপনার কাছ থেকে একই বিষয়ে জানতে চাই যে ইসির যে রাজনৈতিক সংলাপ, এ বিষয় নিয়ে আপনার কি বলার আছে, আপনার মন্তব্য কি? আপনাকে ধন্যবাদ। আসলে দেখেন, আমাদের 2008-এর পর কোনো জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনও মানুষের আস্থা ছিল না। যে নির্বাচনগুলো ফ্যাসিস্ট সরকার তাদের ইচ্ছা মতো নির্বাচন করে নিয়েছে এবং
দিনের ভোট রাতে দিয়েছে, এই পর্যায়ে গিয়েছিল এবং ডামি নির্বাচন হিসাবে আখ্যায়িত হয়েছে। সেই জায়গা থেকে জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র জনতা এবং সবাই সমষ্টিগত আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফেসিবাদের পতন হয়েছে। এই ফেসিবাদের পতনের পর সকলের একটা ইচ্ছা যে একটি সুন্দর নির্বাচন, যে নির্বাচনটার দিকে বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্ব তাকিয়ে আছেন, সেই নির্বাচন উঠানোর জন্যে ইসির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন ইসি ওনারা সংলাপ করুক আর যেভাবে করুক, নির্বাচন সঠিক হতে হবে, না হলে ওনাদের আস্থা করে যাবেন। আবার যদি ওনারা নির্বাচনটা সঠিকভাবে পরিচালনা করে দেশের মানুষের আস্থা অর্জন করতে পারেন, তাহলে ওনাদের নাম স্বর্ণাক্ষরে থাকবে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে ইসির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তবে এই যে সংলাপটা উচিত ছিল আরও আগে, যদি ওনারা কালক্ষেপণ না করার জন্য এই নির্বাচন সংলাপ তৈরি করেন। যেমন আমরা দেখেছি যে 18 নির্বাচনের সময় সংলাপ করে বারবার সংলাপ করার পর নির্বাচনটা রাতে করে নিয়ে গেছেন শেখ হাসিনা সরকার। সেইভাবে যদি সংলাপ করে মানে গড়িমসি করে একটা সময় ক্ষেপণ করা, সেটা হলে অর্থহীন হবে। আর যদি ওনারা মাইন্ডলি চান যে বাংলাদেশের রাজনীতিতে যারা নির্বাচনে আসবেন, যে সরকার আসবেন গণতান্ত্রিক সরকার, সেই সরকারের হাতে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে, সেই ব্যবস্থা করে যদি সে কারণে যদি সংলাপ করে, সে সংলাপ অর্থহীন হবে না। কিন্তু এখন যা আমরা দেখছি যে যাদের সাথে ওনারা বসছেন, তারা আসলে সংলাপ তাদের সাথে করার মধ্য থেকে আমরা ভালো কিছু খুঁজে পাচ্ছি না। আসলে আমরা দেখছিলাম অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলছিলেন, আপনার কাছ থেকে সবচেয়ে ছোট করে জানতে চাইবো যে এ বিষয়ে আপনার পরামর্শ কি ইসির প্রতি? ইসির প্রতি আমার পরামর্শ যে আমরা সকল স্টেক হোল্ডারকে সঠিকভাবে সঠিক নিয়মে তাদের মতামত নিতে পারছি কিনা এবং তাদের মতামত যথাযথ মূল্যায়ন হবে কিনা, সেই রকমের তাদের মধ্যে মানসিক পরিস্থিতি তৈরি করতে পারছি কিনা যে আমরা স্টেক হোল্ডার যাদেরকে ডাকছি তাদের মতামতের মূল্যায়নও করা হবে। এবং সর্বোপরি দেশের যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং ঐক্যমত্যের ভিত্তিতে যে একটি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে আমাদেরকে সবাইকে কনসেনসাসের ভিত্তিতে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাজনৈতিক মহলে এ ব্যাপারে যে আমাদের কাদা ছড়াছড়ি না করে আমাদেরকে যে সুন্দর বাংলাদেশ গড়তে হবে, সেই ঐক্যমত্যটা খুবই দরকারি ছিল। সবশেষ আপনার কাছে ছোট করে একই প্রশ্ন, ইসির প্রতি আপনার পরামর্শ কি হবে? আমার পরামর্শ হলো যে ইসি কেউ চাপে নয়, কেউ ভয়ে নয়, বাংলাদেশের মানুষের আস্থার উপরে নির্ভর করে সুন্দর একটি নির্বাচন তৈরি করা। শুনছিলাম আমাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু এবং অধ্যাপক সিরাজুল সাদিক বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। ওনারা আমাদের এই আলোচনায় আজকে যুক্ত হলেন। আমরা শুনছিলাম যে তাদের মতামত। আপনার কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সোহাগ। আমরা কথা বলছিলাম বরিশালে, সেখানে দুইজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের ভাবনা জানাচ্ছিলেন।